নমস্কার বন্ধুরা। আমি আজ আবার এসে গেছি ফুটবলের সমস্ত খবর নিয়ে, সমস্ত আপডেট নিয়ে তোমাদের চ্যানেল ফাইনাল ইলেভেনে। আজকে অনেক খবর রয়েছে, খেলার খবর, ট্রান্সফারের খবর। আজকে ট্রান্সফারের মার্কেট তো পুরো অপ্রতিরোধ্য ছিল, একের পর এক নিউজ। সব খবর আমি তোমাদের দেব। তার আগে অবশ্যই বলে রাখি, ফুটবলের সমস্ত খবর পেতে এবং সঠিক সময় পেতে এই চ্যানেল ফাইনাল ইলেভেনকে একটা সাবস্ক্রাইব করে দাও, আর আজকের ভিডিওটাকে একটা লাইক করে দাও, যাতে আরও এরকম প্রচুর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবার যাওয়া যাক আজকের নিউজে। প্রথমেই ক্লাবের বদলে আমি একটু অন্যদিকে যাব, দেশের খবরে। আমরা বিশ্বকাপের পরে দেখতে পেলাম, বিশ্বকাপে এক এক দলের হারার সাথে সাথেই আমরা নিউজ পাচ্ছিলাম একের পর এক কোচ পরিবর্তন হচ্ছে। আমরা যেমন দেখলাম, প্রথমেই জার্মানি ছিটকে গেল। জার্মানির কোচ হলো স্বনামধন্য উর্গেন ক্লপ, যিনি লিভারপুলে দীর্ঘদিন কোচিং করিয়েছেন, অনেক ট্রফি জিতেছেন। তারপর ফ্রান্স হারার পর দেখা গেল ফ্রান্সের কোচিং পরিবর্তন হলো, জিনেদিন জিদান ফ্রান্সের কোচ হলেন। এইবার আর একটা বিখ্যাত নাম কোচিংয়ে আসতে চলেছে, যেটা হলো জাভি হার্নান্দেজ। এক সময় বার্সেলোনার মিডফিল্ডের অন্যতম ভরসা জাভি হার্নান্দেজ, পরবর্তীকালে বার্সেলোনার কোচ এবং লা লিগা জেতানো কোচ জাভি হার্নান্দেজ, যিনি খুব অ্যাটাকিং ফুটবল এবং দর্শনীয় ফুটবল বার্সেলোনা এবং আমাদের মতো দর্শককে উপহার দিয়েছেন। সেই জাভি হার্নান্ডেজ এবার হতে চলেছেন নেদারল্যান্ডের কোচ। নেদারল্যান্ডের টিম আমরা দেখেছি যথেষ্ট ভালো খেলেছে, এবারে মরক্কোর সাথে হেরে বিদায় নেয়। যাই হোক, নেদারল্যান্ড টিম যথেষ্ট ভালো সমস্ত পজিশনই, গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক। বিশ্বমানের প্লেয়ার না থাকলেও ভ্যানজিককে বিশ্বমানের বলতে পারি, কিন্তু যদিও তিনি এবার অবসরের দিকে। তবে মোটামুটি স্ট্যান্ডার্ড টিম একটা নেদারল্যান্ডে, সেই হিসেবে আশানুরূপ ফল মানে সেমিফাইনাল বা ফাইনালে যেতে না পারা, এটা খুবই একটা হতাশাজনক খবর। তাই নেদারল্যান্ডের ফুটবল ফেডারেশন এবারে জাভি হার্নান্ডেজের উপর ভরসা রাখতে চলেছে। এবং জাভি যে অ্যাটাকিং স্টাইলে খেলে, আমরা অবশ্যই, নেদারল্যান্ড যদিও অতটা অ্যাটাকিং খেলে না, তবে দেখা যাক জাভি এবারে কি স্ট্র্যাটেজি নিয়ে আসেন। বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়ার পর তিনি অন্য কোনো ক্লাবে কোচিং করাননি, এবার ন্যাশনাল কোচিংয়ে ফিরতে চলেছেন, দেশের কোচিং করাবেন। এবং জাভির হাত ধরে অবশ্যই একটা নতুন নেদারল্যান্ডের খেলা আমরা দেখতে পাবো। দেখা যাক। তিনি 4 বছরের জন্য কোচ হচ্ছেন, অর্থাৎ আগামী ইউরোতেও যেমন আমরা দেখতে পাবো 2 বছর পর, তেমনি 2030-এর বিশ্বকাপে আমরা দেখতে পাবো জাভির হাত ধরেই নেদারল্যান্ড বিশ্বকাপ জিততে নামবে, যদি অবশ্যই ততদিন কোচ থাকে। এবং আমরা আশা করব জাভি যেন অবশ্যই নেদারল্যান্ডের কোচ থাকেন 4 বছর এবং খুব ভালো ফুটবল উপহার দেন। যাই হোক, দেশের খবর থেকে এবার ব্যাক টু ক্লাবের খবর। ক্লাবের খবর আজকে অনেক খবর রয়েছে ক্লাবের। তবে প্রথমেই ট্রান্সফার নিউজের আগে শুরু করব একটা ম্যাচের খবর দিয়ে। কালকে অনেকেই হয়তো আমরা জানি না যে সুপার কাপের ম্যাচ ছিল। সুপার কাপটা কি সেটা আগে বলে নিই। সুপার কাপ হলো চ্যাম্পিয়ন্স লিগেরই একটা চ্যাম্পিয়ন্স লিগ বলবো না, ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের একটা কম্বাইন্ড ভার্সন। মানে আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগ খেলা হয় টপ টিমে, টপ যে লিগগুলো আছে পৃথিবীর, সেই টপ লিগের টপ 4টে ক্লাবকে নিয়ে, এবং আরো অনেক যোগ্যতা নির্ণায়ক ম্যাচ হয়। এই সমস্ত টপ ক্লাবগুলোকে নিয়ে ষষ্ঠ লিগ হয়। সেই চ্যাম্পিয়ন্স লিগের উইনার এবং তথাকথিত তার নিচের, মানে ধরুন যেমন প্রিমিয়ার লিগের টপ 5টা ক্লাব যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, তো ষষ্ঠ এবং সপ্তম পজিশনের ক্লাব যায় ইউরোপা লিগে। এরকম বাকি লা লিগার টপ 4টে টিম যায় চ্যাম্পিয়ন্স লিগে, এবং তার পরের দুটো টিম যায় ইউরোপা লিগে। এই চ্যাম্পিয়ন্স লিগ এবারে জিতেছিল পিএসজি, আর ইউরোপা লিগ এবারে জিতেছিল অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা আমরা জানি প্রিমিয়ার লিগে খেলে। সেই চ্যাম্পিয়ন্স লিগের জয়ী এবং ইউরোপা লিগের জয়ী, এই দুজনের যে ম্যাচ, সেটাকে বলা হয় সুপার কাপ। এই সুপার কাপ দিয়েই মেনলি সমস্ত প্রত্যেকটা ফুটবল সিজনের শুরু হয় এই সুপার কাপ দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ আমরা জানি ফুটবল সিজন শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে, ফুটবলের অফিসিয়ালি সিজন শেষ হয়। আর ফুটবলের অফিসিয়ালি সিজন শুরু হয় এই সুপার কাপের ম্যাচ দিয়ে, যেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ উইনার আর ইউরোপা লিগ উইনারের মধ্যে হয়। তো প্যারিস সাঁ-জার্মেঁ অ্যাস্টন ভিলার ম্যাচ ছিল। প্যারিস সাঁ-জার কোচ লুইস হেনরিকে শক্তিশালী প্যারিস সাঁ-জার দলই নামিয়েছিলেন, বারকোলা টিমে ছিল না, কারণ আমরা জানি বারকোলার একটা ট্রান্সফার স্পেকুলেশন চলছে, লিভারপুল বিড করতে পারে। প্যারিস সাঁ-জার চাইছে 160 থেকে 170 মিলিয়ন ইউরো, লিভারপুল সেটাকে নেগোসিয়েট করছে। যাই হোক, যেহেতু বারকোলার ট্রান্সফার এখনো ফাইনালাইজ হয়নি, তাই বারকোলাকে টিমের বাইরে রেখেছিলেন এনরিকে। তো বাকি পুরো স্ট্রং টিম নামিয়েছিলেন লুইস এনরিকে প্যারিস সাঁ-জার হয়ে। আর অ্যাস্টন ভিলা কিন্তু উল্টো দিকে সে সঠিক টিম নামাতে পারেনি, কারণ অ্যাস্টন ভিলার
অনেক প্লেয়ারই চলে গেছে, অনেক নতুন প্লেয়ার এসেছে এবং অ্যাস্টন ভিলার সব থেকে যে বড় ভরসা অ্যাস্টন ভিলার গোলরক্ষক আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেজ বা সরি ডিবু মার্তিনেজ। সেই ডিবু মার্তিনেজ কিন্তু ট্রান্সফার স্পেকুলেশন আছে, মানে ডিবু মার্তিনেজ এবারে অ্যাস্টন ভিলা ছাড়তে চাইছে, এখনো অন্য কোনো নতুন ক্লাবে তিনি জয়েন করেননি, কিন্তু তাই গোলকিপার এবং স্ট্রাইকার আরও অনেক পজিশন মিসিং ছিল। যাই হোক, এই ম্যাচটা আমরা যেটা এক্সপেক্ট করি প্যারিস সান-জার্মান 2-1 গোলে যেতে। প্যারিস সান-জার্মান হয়ে দুটো গোল করেন দুদিকের দুই উইঙ্গার, লেফট উইংয়ে খেলা খিচা কোয়াৎসকেলিয়া, সঠিক উচ্চারণ করলাম মনে হয়, খিচা কোয়াৎসকেলিয়া একটি গোল করেন এবং তার পরের গোলটি করেন ডিজায়ার ডুয়ে, যিনি ফ্রান্সের হয়ে খেলেছেন এবারের বিশ্বকাপে। তো কোয়াৎসকেলিয়া আর ডুয়ে প্যারিস সান-জার্মান হয়ে দুটি গোল দেন। আর অ্যাস্টন ভিলার হয়ে গোলটি করেন তাদের নতুন একজন স্ট্রাইকার, 16-17 বছর বয়সী খুব ইয়ং স্ট্রাইকার, ইংল্যান্ডের স্ট্রাইকার। যাই হোক, আমি নামটা ভুলে গেছি। তবে এই প্যারিস সান-জার্মান অ্যাস্টন ভিলা ম্যাচটি যে প্যারিস সান-জার্মান 2-1 গোলে জিতে সুপার কাপ নিজের ঘরে ঢুকে নেয়, মরসুমের প্রথম ট্রফি প্যারিস সান-জার্মান ঘরে। এইবার আসা যাক ট্রান্সফার নিউজে। প্রথমেই বলি রড্রি। বার্সেলোনার যদি দেখি, বার্সেলোনা অনেক দিন থেকেই সিটির সাথে কথাবার্তা চলছে, রড্রিকে ভাই আজ নেওয়া হবে, কাল নেওয়া হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার ডিলে হয়েই যাচ্ছে। তাহলে তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, আদৌ কি রড্রি বার্সেলোনায় আসছে না? বার্সেলোনার তরফ থেকে যদি বলি, বার্সেলোনা অবশ্যই চাইছে রড্রিকে আসতে, হানসি ফ্লিকও চাইছে রড্রিকে অ্যাজ এ মিডফিল্ডার খেলাতে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে ম্যান সিটি প্রথমত চাইছে না রড্রিকে ছাড়ছে, যদিও রড্রি নিজেও আসতে চাইছে, কিন্তু ম্যান সিটি ছাড়তে চাইছে না। যতই হোক একজন অভিজ্ঞ প্লেয়ার, তার একটা রিপ্লেসমেন্ট দরকার, কারণ এক সপ্তাহ পর থেকে প্রিমিয়ার লিগ শুরু হবে। সেদিকে যদি মাঝ মাঠটাই এলোখেলো হয়ে যায়, তাহলে ম্যান সিটির মতো একটা টিম তো পয়েন্ট খোয়াতে থাকবে। ম্যান সিটি আমরা যেটা জানি আয়ুব বুয়াদি মরক্কান প্লেয়ারকে নিতে চলেছে, কিন্তু সে 18 বছর বয়সী প্লেয়ার, ইয়ং প্লেয়ার। রড্রির পরিবর্তন হিসেবে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের জানা নেই। সেই হিসাবে কাল থেকে একটা স্পেকুলেশন চলছে যে ম্যান সিটি কোচ এনজো মারেস্কা আনতে চলেছে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজকে। এনজো ফার্নান্ডেজ আর্জেন্টিনার মিডফিল্ডার যেমন বড় ভরসা, তেমনি চেলসির মিডফিল্ডারও একটা বড় ভরসা, তাই চেলসি কিন্তু সহজে ছাড়তে চাইছে না। লেটেস্ট নিউজ অনুযায়ী একটা মানে দারুণ ঘটনা ঘটেছে, এগুলো সাধারণত দেখা যায় না। চেলসি বলে দিয়েছে প্লেয়ারকে, মানে এনজো ফার্নান্ডেজকে বলে দিয়েছে, তার যে এজেন্ট তাকেও বলে দিয়েছে, প্লাস ম্যান সিটির যে রিপ্রেজেন্টেটিভ, যারা ট্রান্সফার রিপ্রেজেন্টেটিভ, তাদের এই তিনজনকেই জানিয়ে দিয়েছে আগামী শুক্রবার ইউকে টাইম বিকেল 5টা তার মধ্যে যদি তোমরা 120 মিলিয়ন পাউন্ড আমাদের দাও, তাহলে আমরা এনজো ফার্নান্ডেজকে বেচে দেবো। নইলে তারপর একদিন দুদিন যাই করো, তার এই 5টার পর এলেই আমরা আর এনজো ফার্নান্ডেজকে বেচবো না। আর টাকা নিয়েও আমরা কোনো নেগোসিয়েট করবো না, মানে ফেলো করি মাখো তেল। 120 মিলিয়ন দাও এবং সময় দাও, এই 5টার মধ্যে দাও, তবেই এনজোকে ছাড়বো। চেলসির দিক থেকে এটা ঠিক, কারণ চেলসির মিডফিল্ডের অন্যতম ভরসা এনজো ফার্নান্ডেজ। এনজো যেতে চাইছে, সেই জন্যই চেলসি তাকে বেচে দিচ্ছে। কিন্তু একটা বড় টিম, এক সপ্তাহ বাদে প্রিমিয়ার লিগ, এবং এনজোর মতো একটা মাঝমাঠের ভরসা যদি চলে যায়, সেক্ষেত্রে তাদেরও তো একটা রিপ্লেসমেন্ট নিতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে চেলসি ঠিকই বলেছে, শুক্রবারের মধ্যে হয় তোমরা নিয়ে নাও, নইলে আমরা গোটা সিজন আর এনজো ফার্নান্ডেজকে ছাড়ছি না। এবং শুক্রবার যদি চলে যায়, সেক্ষেত্রে একটা অপশন আছে এক সপ্তাহের মধ্যে একটা নতুন কোনো মিডফিল্ডার সাইন করার। চেলসির স্টান্স বুঝলাম, কিন্তু এরকম স্টান্স সাধারণত দেখা যায় না, একদম ডেট টাইম অ্যামাউন্ট সব মেনশন করে দিয়েছে, ভাই আমরা কোনো নেগোসিয়েশন করব না, ফ্যালো করি মাখো তেল। তো এনজো যদি চেলসি থেকে ম্যান সিটিতে যায়, তাহলেই আমার মনে হয় ম্যান সিটি রড্রিকে ছাড়বে বার্সেলোনাতে। আর টাকাটাও একটা বড় ফ্যাক্টর, 120 মিলিয়ন পাউন্ড চাইছে। এদিকে ম্যানচেস্টার সিটিও চাইছে ওই জন্য সেই টাকাটা তুলে নিতে। সেই টাকাটা কিভাবে আসবে? এক হচ্ছে রড্রির ট্রান্সফারের জন্য ওরা চাইছে 70 মিলিয়ন ইউরো, 70 to 80 মিলিয়ন ইউরো, তার মানে অ্যারাউন্ড 60 মিলিয়ন পাউন্ড। আর উল্টো দিকে তারা আরো কিছু প্লেয়ার বিক্রি করছে, যেমন স্যাভিনো। ম্যানচেস্টার সিটির উইঙ্গার স্যাভিনো এবারে চলে যেতে চলেছে টটেনহাম হটস্পারে। এই জন্য তাকে আপাতত প্র্যাকটিস সেশনেও রাখা হয়নি, কোনো রকম প্র্যাকটিস ম্যাচে আর খেলানো হচ্ছে না, এবং মোটামুটি এটা নিশ্চিত যে স্যাভিনো যাচ্ছে ম্যান সিটি থেকে টটেনহাম হটস্পারে। তার সাথে সাথে আরেকজন মিডফিল্ড, আগের বছর এসি মিলান থেকে তিজানি রাইন্ডার্সকে পেপ গুয়ার্দিওলা এনেছিলেন ম্যান সিটিতে মাঝমাঠের ভরসা হিসেবে, কিন্তু রাইন্ডার্স সেই আশানুরূপ ফলাফল, গোটা প্রথম 4-5টা ম্যাচ খেললেও পরের দিকে সেই আশানুরূপ পারফরমেন্স আর দেখাতে পারেনি, যার জন্য তাকে এবারে বেচে দেওয়া হচ্ছে সৌদি সৌদি লিগের কোনো একটা ক্লাবে, যাই হোক অ্যারাউন্ড 61 মিলিয়ন ইউরোতে।
61 মিলিয়ন ইউরো মানে অ্যারাউন্ড 50-52 মিলিয়ন পাউন্ড। তো ওই টাকা উঠে আসছে স্যাভিনোকে সেল করে, রড্রিকে সেল করে এবং তিজানি রাইন্ডার্সকে সেল করে যে টাকাটা উঠছে, আরামসে সেই টাকা থেকে এনজো ফার্নান্ডেজ এবং আয়ুব বুয়াদি দুজনকেই নিয়ে নিতে পারবে এবং এনজোর আমার মনে হয় এই ইস্যুগুলোর জন্যই ট্রান্সফারের এত ডিলে হচ্ছে। এক তো টাকাটা একটা ফ্যাক্টর, বার্সেলোনা 65 অফার করেছে, কিন্তু ম্যানচেস্টার সিটি চাইছে অ্যারাউন্ড 75-80 মিলিয়ন ইউরো। আর ওদিকে বার্সেলোনা ম্যানচেস্টার সিটি এটাও জানতে চাইছে যে আরো কোনো এক্সপিরিয়েন্স মিডফিল্ডার আমরা এর মধ্যে সাইন করতে পারি কিনা। তো আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি শুক্রবার বিকেল 5টা, যেটা চেলসি টাইম দিয়েছে, শুক্রবার বিকেল 5টার মধ্যে কনফার্ম হয়ে যাবে যে ম্যানচেস্টার সিটি থেকে রড্রি আসছে কিনা বার্সেলোনায়। ওই জন্য তোমরা কালকে বিকেল অবধি ওয়েট করো। কাল বিকেলের মধ্যে মানে ইউকের বিকেল মানে আমাদের এখানে রাত, তো কালকে ভারতের রাত্রি 9টা-10টার মধ্যে তোমরা খবর পেয়ে যাবে রড্রি ফাইনালাইজ হচ্ছে কি হচ্ছে না। কালকে তোমরা কনফার্ম খবর পাবে, আমি তোমাদের কনফার্ম খবর দিতে চলে আসব। এবং এগুলো খুব রিলেটেড, এনজো কোথায় থাকবে, রড্রি কোথায় থাকবে, এগুলো পুরোটাই রিলেটেড। বার্সেলোনার ট্রান্সফারের কথায় যদি আসি, ফেরান টোরেস আজকে ডিল কনফার্ম হয়ে গেছে। ফেরান টোরেস অ্যারাউন্ড 50 মিলিয়ন ইউরো প্লাস 5-10 মিলিয়ন অ্যাডনের কথা এখনো পরিষ্কার করে বলা হয়নি। তো 50 মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে চলে যাচ্ছে প্যারিস সাঁজার পথে। ফেরান তোরেস আগেও লুইস এনরিকের আন্ডারে খেলেছিল, এবারে আবার সে প্যারিস সাঁজায় গিয়ে লুইস এনরিকের আন্ডারে খেলতে চলেছে। আমরা অবশ্যই আশাবাদী ওখানে খুব ভালো খেলা দেখাবে, কিন্তু বার্সেলোনার কিন্তু এবার খুব সমস্যার কারণ হয়ে গেল। বার্সেলোনা কিন্তু আগেই লেভানডস্কি চলে গেছে, ফেরান টোরেসও চলে গেল, এবার স্ট্রাইকার যদি দেখতে পাই করিম আদিয়েমি, যাকে এবারে বরুসিয়া ডর্টমুন্ড থেকে সাইন করেছে, করিম আদিয়েমি কিন্তু মেনলি উইঙ্গার, তবে কম বয়সে তিনি স্ট্রাইকার পজিশনেও খেলেছেন। সেই হিসেবে হয়তো করিম আদিয়েমিকে স্ট্রাইকার খেলানো যেতে পারে, অথবা ফার্মিন লোপেজকে ফলস নাইনে খেলানো যেতে পারে। কিন্তু এত বড় সিজন, আমি আগের ভিডিওতেও যেভাবে বলেছি, স্ট্রাইকার ছাড়া বার্সার নামা একদম উচিত হবে না। এবং যদি লিঙ্ক বলো, প্রথম থেকে আমরা জানি 2 মাস ধরে ডিয়েগো আলভারেজকে চাইছে, ডিয়েগো আলভারেজও আসতে চাইছে, কিন্তু আটলেটিকো মাদ্রিদ বলে দিয়েছে আমরা বার্সেলোনায় বিক্রি করব না। আর কোন স্ট্রাইকার পড়ে থাকছে তোমরা যদি দেখে থাকো, ডিয়েগো আলভারেজের সাথে আরেকজন স্ট্রাইকার আর্জেন্টিনায় খেলছিল বিশ্বকাপে, সেটা হচ্ছে লাউতারো মার্তিনেজ। লাউতারো মার্তিনেজ ক্লাব ফুটবল খেলে কিন্তু ইন্টার মিলানের হয়ে। সেই ইন্টার মিলানের লাউতারো ফার্নান্ডেজের সাথে কাল থেকে কিন্তু নিউজ আসছে বার্সেলোনার কথোপকথন চলছে। এটা এখনো কনফার্ম নিউজ না, তবে মোটামুটি এই আন্ডার দি টেবিল নেগোসিয়েশন চলছে, এখনো অফিসিয়াল হয়নি। হয়তো লটারো মার্টিনেজকে আনতে পারে, আমি বলবো নিয়ে এসো, কারণ লটারো মার্টিনেজ যথেষ্ট এক্সপেরিয়েন্স স্ট্রাইকার, গোল করতে জানে। যদিও লটারো মার্টিনেজের পজিশন অনেকটা শ্যাডো স্ট্রাইকার, মানে স্ট্রাইকারের একটু পিছনে। লটারো মার্টিনেজের সেরা পারফরমেন্স দেখা গিয়েছিল যখন লুকাকুর সাথে লটারো মার্টিনেজ একসাথে খেলছিল শ্যাডো স্ট্রাইকার হিসেবে। বার্সেলোনায় কিন্তু সোল স্ট্রাইকার হিসেবে খেলতে হবে, দেখা যাক কি হয়। তবে অ্যাটলিস্ট একজন স্ট্রাইকার দরকার, আলভারেজকে না পেলে ভাই লটারো মার্টিনেজকেই নিয়ে এসো। স্ট্রাইকার ছাড়া এই এত বড় সিজন শুরু করা বার্সেলোনার মোটে উচিত হবে না। তো বার্সেলোনার ট্রান্সফার স্পেকুলেশন মোটামুটি এটুকুই। রিয়াল মাদ্রিদের আজ কোনো রকম লিঙ্ক নেই, হয়তো একটা মিডফিল্ডারের জন্য ঝাঁপাতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম লিঙ্ক নেই। জুবিমেন্ডি ও অ্যাদাম ওয়াটন এখনো মার্কেটে আছে, কিন্তু কোনো রকম ট্রান্সফার স্পেকুলেশন আপাতত রিয়াল মাদ্রিদের নেই। আর আটলেটিকো মাদ্রিদের কথায় বলতে গেলে, আটলেটিকো মাদ্রিদ আজকে সাইন করেছে কুটি রোমেরোকে। কুটি রোমেরোকে তোমরা দেখেছো আর্জেন্টিনার সেন্টার ব্যাক, এবং ক্লাব ফুটবল খেলে সে টটেনহাম হটস্পারের হয়ে প্রিমিয়ার লিগে। সেই টটেনহাম হটস্পার থেকে 40 মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ কিনে নিল কুটি রোমেরো বা ক্রিশ্চিয়ান রোমেরোকে। তো অ্যাটলেটিকো মাদ্রিদে আজকে মেডিকেল আছে, এই ডিলটা কনফার্ম। তো অ্যাটলেটিকো মাদ্রিদের একটা নতুন সাইনিং। অ্যাটলেটিকো মাদ্রিদ এমনি ডিফেন্সিভ ফুটবল খেলে, তো আরেকজন ভালো ডিফেন্ডার নিয়ে চলে এলো, নে ভাই ডিফেন্স করে যা ভাই, ডিফেন্স করে করেই খেল, তোকে গোল টোল করতে হবে না, শুধু ডিফেন্সই করে যা। যাই হোক, লা লিগায় মোটামুটি 3টে টিমকে আমি কভার করলাম। এবার যাই প্যারিস সাঁজার কথায়। প্যারিস সাঁজায় যেটা বললাম, ফেরান টোরেসকে তো নিচ্ছে, তার সাথে সাথে আর একটা প্লেয়ারের জন্য কথা চলছে, যেটা হচ্ছে মিকা গোটস। মিকা গোটস হচ্ছে একজন উইঙ্গার, লেফট উইং রাইট উইং দুদিকেই খেলে, মেনলি লেফট উইং এ খেলে, যেটা হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্স হচ্ছে নেদারল্যান্ডের লিগের একটা টিম। সেই অ্যাজাক্স থেকে মিকা গোটসকে কিন্তু প্যারিস সাঁজা নিতে চলেছে। মোটামুটি ফাইনাল পর্যায়ে ডিল অ্যারাউন্ড 20-25 মিলিয়ন ইউরোতে কিনবে, এক্সাক্ট প্রাইস নিয়ে কথাবার্তা চলছে। প্লেয়ারের সাথে সব কথাবার্তা হয়ে গেছে, কালকের মধ্যেই তোমরা এটা কনফার্ম খবর পেয়ে যাবে, মিকা গোটস ফ্রম অ্যাজাক্স টু প্যারিস সাঁজা। এইবার চলে আসে প্রিমিয়ার লিগে।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কথা তোমাদের অলরেডি বললাম, রড্রিকে বেচতে চাইছে, ডিপেন্ডিং অন এনজো ফার্নান্ডেজ আর আয়ুব বুয়াদি কতটা তাড়াতাড়ি আনতে পারে। আর যদি আউটগোয়িং বলি, টিজানি রাইন্ডার যেমন বললাম সাউদি লিগে চলে যাচ্ছে, স্যাভিনো এখনো কনফার্ম হয়নি, কিন্তু স্যাভিনো আশা করছি এই উইকেন্ডের মধ্যে তোমরা খবর পেয়ে যাবে স্যাভিনো টু টটেনহাম হটস্পার। স্যাভিনো কিন্তু উইংয়ে খেলে, ম্যানচেস্টার সিটি উইংয়ে রেগুলার খেলে। সেক্ষেত্রে আরেকজন প্লেয়ার আছে সেমেনিও, যে আগের সিজনে বেশি খেলেছে, মিড সিজনে জানুয়ারিতে সাইন করা হয়েছিল। তবে স্যাভিনো চলে গেলে আরেকটা উইঙ্গার কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে যে ট্রান্সফার স্পেকুলেশন চলছে, সিটি কিন্তু তাকিয়ে আছে চেলসির পেড্রো নেটোর দিকে। চেলসির পেড্রো নেটো মেনলি রাইট উইংয়ে খেলে, পর্তুগালের প্লেয়ার, পর্তুগালেও রাইট উইংয়ে খেলে, আর স্যাভিনো ম্যানচেস্টার সিটিতে রাইট উইংয়ে খেলে। সেক্ষেত্রে স্যাভিনো চলে গেলে পেড্রো নেটোর দিকে তাকাতে পারে ম্যান সিটি। স্পেকুলেশন চলছে, কনফার্ম নিউজ না, আমি তোমাদের আগে থেকে জানিয়ে রাখলাম। কনফার্ম নিউজ হলে আমি আবার কন্টিনিউসিতে চলে আসবো। এবার যাই চেলসির দিকে। চেলসির বললাম এনজো ফার্নান্ডেজ নিয়ে একটা টানাপোড়েন চলছে, এবং তারা বলেই দিয়েছে শুক্রবারের মধ্যে ভাই কিনতে হয় কেন, নইলে ভাই টাটা বাই বাই। আর পেড্রো নেটোর দিকেও ম্যান সিটি তাকিয়ে আছে। আর ডিফেন্ডার চেলসিতে আমরা দেখেছি এখনো পর্যন্ত নটা সেন্টার ব্যাক, নট নেসেসারিলি উইং ব্যাক, সেন্টার ব্যাকই 9 জন রয়েছে। এই ট্রাভর চালোয়াকে বেচে দেওয়া হয়েছে কোমোতে, এবার যাচ্ছে বেনোইট বাডিয়াসিল চেলসি থেকে নাপোলিতে চলে যাচ্ছে লোনেতে, এবং লোনটাকে পার্মানেন্ট করতে গেলে অ্যারাউন্ড 27 মিলিয়ন ইউরো পে করতে হবে। চেলসির আর কোনো আপাতত ট্রান্সফার স্পেকুলেশন নেই। এবার যাই লিভারপুলে। লিভারপুল তো খেলা দেখে তো মনেই হচ্ছে না যে লিভারপুলের মতো খেলছে, কোথায় ক্লপের লিভারপুল আর কোথায় এই লিভারপুল। নতুন কোচ এসেছে আন্দোনি ইরাওলা খুব অ্যাটাকিং ফুটবল খেলে, খুব হাই প্রেসিং ফুটবল খেলে, কিন্তু ইরাওলা লাস্ট প্রেস কনফারেন্সে বলেছে আমার লিভারপুলের প্লেয়াররা 30 মিনিটের বেশি খেলতেই পারছে না, মানে তাদের ফিটনেসের অবস্থা খুব খারাপ। এবং ইরাওলা যথেষ্ট সংশয় প্রকাশ করেছে যে আগের যে কোচ ছিল তার মেডিকেল টিম বা ফিটনেস টিম কি কাজ করছে, যে প্লেয়াররা 30-40 মিনিটের পরই হাঁপিয়ে পড়ছে। এবং যাই হোক, অনেক প্লেয়ার লিভারপুল থেকে চলেও গেছে, প্লেয়ার আনা দরকার। সেই একমাত্র স্পেকুলেশন যেটা শোনা যাচ্ছে উইঙ্গার হিসেবে তারা বারকোলাকে চাইছে, যেমন আগে বললাম প্যারিস সাঁজা থেকে বারকোলাকে প্রাইস নেগোসিয়েশন চলছে। ওটা এই ডিলটা হয়ে যাবে, বারকোলা খেলবে, বারকোলা লিভারপুলে আসছে ধরে নাও। কখন আসছে আর কত অ্যামাউন্টে আসছে এইটাই স্পেকুলেশন, এখন কনফার্ম হয়নি, কিন্তু বারকোলা এই আগস্টের মধ্যে আমরা দেখতে পাবো লিভারপুলের হয়েই খেলছে। আর কোন টিম পড়ে আছে? টটেনহাম হটস্পার যেমন বললাম স্যাভিনো আসছে আর ক্রিশ্চিয়ান রোমেরো যাচ্ছে, এই মোটামুটি নিউজ। ম্যানচেস্টার সিটির কথাও বললাম। আর ম্যানচেস্টার ইউনাইটেডের কথায় যদি আসি, ম্যানচেস্টার ইউনাইটেড এখন একটা লেফট ব্যাক খুঁজছে বাজারে। সমস্ত মোটামুটি অ্যাসপায়ারিং যে লেফট ব্যাক বাজারে আছে সবার সাথেই লিঙ্কড। লুইস হলের সাথে বেশ লিঙ্ক ছিল, কিন্তু লুইস হলকে ছাড়বে না নিউক্যাসল ইউনাইটেড। তো তারা এখন চারিদিকে খুঁজে বেড়াচ্ছে একটা লেফট ব্যাক যে লুকস আর ব্যাকআপ হিসেবে কাজ করবে। তো আপাতত এই নিউজ, আমি মোটামুটি সমস্ত ট্রান্সফার নিউজ তোমাদের দিলাম। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ক্লাবেই মোটামুটি ট্রান্সফার আপডেট রয়েছে কিছু না কিছু। এই উইকেন্ডে কিন্তু আরো বেশি নিউজ আসতে চলেছে, কারণ সিজন শুরুর দিকে, প্রিমিয়ার লিগ নেক্সট উইকে শুরু হবে। সব টিমই চাইছে খুব তাড়াতাড়ি যাতে ঘর গুছিয়ে নেওয়া যায়। ছোট বড়টাই সমস্ত টিম এই সপ্তাহের মধ্যেই সমস্ত ডিল ফাইনাল করে ফেলতে চলেছে, যাতে নেক্সট উইক সিজন শুরুর আগে পুরো টিম নিয়ে তারা খেলতে নেমে পড়ে, আর কোনো স্পেকুলেশন যেন না থাকে। সেই হিসাবে আগামী 7টা দিন তোমরা দেখতে পাবে আরো অনেক নিউজ আসছে, আরো অনেক ট্রান্সফার হচ্ছে, এবং সমস্ত ট্রান্সফার আপডেট নিয়ে আমি সঠিক সময়ে তোমাদের সামনে চলে আসব। তাই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, চ্যানেলটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। আর আগামী 7 দিন প্রত্যেক দিন আমি ট্রান্সফার ভিডিও নিয়ে তোমার সামনে আসবো, যাতে তোমরা কোন টিমে কোন প্লেয়ার আছে, তাদের আপডেট কি, তার লেটেস্ট কোন টিম নিয়ে তারা নামতে পারে, এবং এই ট্রান্সফার সিজন শুরুর আগে, নেক্সট উইক থেকে তো সিজন শুরু হচ্ছে, প্রত্যেকটা টিমের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যান সিটি, লিভারপুল, ম্যান ইউনাইটেড, প্যারিস সাঁজা, বায়ার্ন মিউনিখ, সবার টিম অ্যানালিসিস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। ফুটবলের সমস্ত ভিডিও, সমস্ত প্লেয়ারের ভিডিও, সমস্ত প্লেয়িং স্টাইল, কোচ অ্যানালিসিস, এই সমস্ত কিছু ভিডিও নিয়ে আমি চলে আসব।
এবং ফুটবলের সমস্ত স্ট্র্যাটেজি নিয়েও আমরা ডিসকাস করব। একবার সিজন স্টার্ট হতে দাও, প্রত্যেকটা ম্যাচ অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজি আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তাই সব কিছু নিউজ আপডেট থাকতে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করো। তোমাদের সাহায্য খুব দরকার আমাদের এই চ্যানেলটাকে আরও গ্রো করাতে হবে এবং সব ভিডিও নিয়ে আমি সঠিক টাইমে তোমাদের মধ্যে চলে আসবো। থ্যাংক ইউ।